খালিদ ওয়ান্ডার্সে আপনাকে স্বাগতম। চুনাটানি ভ্রমণের উদ্দেশ্যে বগুড়াতে এসেছি। সারা দিন দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখেছি। এর মধ্যে বগুড়া নিয়ে একটি ভিডিও আপলোড দিয়েছি, যেখানে ছিল বেহুলা লখনদরের বাসরঘর, যার প্রত্নতাত্ত্বিক ইতিহাস ও লোককথার বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করেছি। যারা ভিডিওটি দেখেননি, ডেসক্রিপশনে এবং কমেন্টে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে দেখে নিতে পারেন। আজকে আমরা জানাবো প্রাচীন বাংলার রাজধানী মহাস্থানগড় বা পুনর্বর্ধনের উত্থান পতনের ইতিহাস। সারা ভিডিও জুড়ে যা থাকবে: মহাস্থানগড় ও জাদুঘর, গোবিন্দভিটা, শিলাদেবীর ঘাট, পরশুরাম রাজপ্রাসাদ, জিয়তকুণ্ড, শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফ। আমরা চলে এসেছি সেই স্থানে। প্রত্যেকটি জায়গা দেখাবো এবং তার ইতিহাস সম্পর্কে জানাবো। ধ্বংস হওয়া রাজ্য, রাজপ্রাসাদ, ইতিহাস যা ঘিরে রেখেছে অপ্রতিরোধ্য এক প্রশস্ত দেয়াল। যে দেয়াল ভেদ করে ভেতরে প্রবেশ ছিল দুষ্কর। দেওয়ালের প্রশস্ত এতটাই যে এর উপর দিয়ে অনায়াসে 2-3টে ঘোড়া একসাথে দৌড় দিতে পারত। বর্তমানে ঘোড়ার দেখা না মিললেও আমি কুকুরের দেখা পেয়েছি। এই প্রাচীর বলে দেয় সমৃদ্ধ এই নগরীর রাজা নিরাপত্তাকে কতটা গুরুত্ব দিতেন। লাখ লাখ পোড়ামাটির ইট আর সুরকি এবং নির্মাণ শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমে 1 বর্গমাইল জুড়ে তৈরি করা হয়েছে এই প্রাচীরটি। এই সিঁড়ি বেয়ে উঠলাম চীনের গ্রেট ওয়ালের মতো প্রাচীরে। দীর্ঘাকৃতির প্রশস্ত দেওয়ালের কথা শুনে অনেকের মাথায় আসতে পারে চীনের নাম, কিন্তু না, এটা চীন নয়। বলছে ইতিহাসের চাদরে মোড়ানো প্রাচীন বাংলার রাজধানী পুণ্ডনগরের কথা, বর্তমানে যার নাম মহাস্থানগড়। বিধ্বস্ত নগরী বিলীন হলেও এর রয়েছে স্বর্ণালী ইতিহাস। ধ্বংসাবশেষগুলো দেখলেই বোঝা যায় এর সময়টা কতটা গৌরবময় ছিল, কতটা ক্ষমতাধর ছিল এর রাজা, আর কতটা বিত্তশালী ছিল ও আভিজাত্যের ভরপুর ছিল এই জনপদ। 150 থেকে 1500 সাল পর্যন্ত করতোয়া নদীর পশ্চিম তীরে গড়ে ওঠে এই প্রসিদ্ধ নগরী। সেই সময় এটিই ছিল এই অঞ্চলের রাজধানী। খুবই শক্তিশালী ও পরাক্রমী ছিল এই জনপদ। কোষাগার বিভিন্ন ধনরত্ন পণ্যে পরিপূর্ণ ছিল। ছিল হাতিশাল, ঘোড়াশাল, দাস দাসী, রাজা প্রজা, ইমারত, মন্দির, বাগান, অস্ত্রাগার আর এক দুর্ভেদ্য বেষ্টনী। নদীর তীরে গড়ে ওঠার কারণে এটি হয়ে যায় বাণিজ্যের কেন্দ্রবিন্দু। যখন ইউরোপ আমেরিকার সভ্য হতে শিখেনি, তখন থেকে এই অঞ্চলে বণিকরা আসত ব্যবসা বাণিজ্য করতে। মৌর্য, গুপ্ত, পাল, সেন এবং আরও অনেক হিন্দু রাজারা এই অঞ্চলকে বানিয়েছিলেন তাদের প্রাদেশিক রাজধানী। মৌর্য যুগ থেকে পাল আমলের শেষ পর্যন্ত প্রশাসনিক সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হতো এই নগর। মহাভারত অনুযায়ী রাজা বলির ছিল 5 পুত্র: অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, পুণ্ড ও সুম্য। ভারতের পূর্বাঞ্চলে 5টি জনপদ প্রতিষ্ঠা করে এই 5 জন। মৌর্যরা বাংলা শাসন করার জন্য রাজধানী স্থাপন করে পুণ্ডনগরে। মৌর্য শাসনের সমাপ্তি ঘটে খ্রিস্টপূর্ব 185 সালে, যা বাংলায় রাজনৈতিক অস্থিতিশীলতার বীজ বুনে দিয়ে যায়। ওই সময় বিভিন্ন ছোট ছোট রাজ্য গঠিত হলেও তাদের মধ্যে সংঘাতের কারণে দীর্ঘকাল স্থিতিশীলতা ফিরে আনা সম্ভব হয়নি। তবে 302 খ্রিস্টাব্দে গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলায় নতুন এক অধ্যায়ের সূচনা হয়। মৌর্যদের মতো গুপ্ত সাম্রাজ্যেও বাংলার প্রধান কেন্দ্র ছিল পুণ্ডনগর। 5ম ও 6ষ্ঠ শতকে পুণ্ডনগর বিস্তৃত হয়ে পুণ্যবর্ধন নামে পরিচিত হয়। এই সময় এটি বিস্তৃত ছিল বর্তমান বগুড়া, দিনাজপুর ও রাজশাহী জেলা জুড়ে। করতোয়া নদী থেকে শুরু করে রাজমহল, গঙ্গা, ভাগীরথী অঞ্চল পর্যন্ত পুণ্যবর্ধনের অন্তর্ভুক্ত ছিল। সেন আমলে এর সীমানা আরও বিস্তৃত হয়। দক্ষিণে পদ্মা পেরিয়ে এটি বর্তমান 24 পরগনা, ঢাকা ও বরিশাল পর্যন্ত বিস্তার লাভ করে। মৌর্য ও গুপ্ত উভয় শাসনামলেই পুণ্ডনগর ছিল রাজনৈতিক ও প্রশাসনিক কেন্দ্র। একই সঙ্গে এটি বাণিজ্য, ধর্ম ও সংস্কৃতির ক্ষেত্রেও বিশেষ গুরুত্বপূর্ণ বহন করত। বৌদ্ধ ধর্মের বিকাশে এটি প্রধান ভূমিকা পালন করে। পরবর্তী সময়ে হিন্দু ও মুসলিম শাসনামলেও গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত হয়। এটি বাংলাদেশের অন্যতম প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থান। মহাস্থানগড়ের শিলালিপি, মুদ্রা ও স্থাপত্য বাংলার প্রাচীন ইতিহাসের গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরে। এই স্থানটি
আজও ঐতিহ্যবাহী বাংলার অতীতের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে। 1931 সালে প্রথম প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে পুণ্ডনগরের ইতিহাসের দ্বার উন্মোচিত হয়। এরপর আরও বহুবার খনন কাজ চালানো হয়েছে। বিশেষ করে 1960-এর দশকে এর পরবর্তী সময়ে পরিচালিত খনন কাজ, এসব খননে প্রাপ্ত প্রত্ন সামগ্রী প্রাচীন বাংলার বাণিজ্য ও জীবনধারার চিত্র তুলে ধরে। পুণ্ডনগর শুধু একটি প্রাচীন নগরী নয়, এটি বাংলার সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যের একটি প্রতীক। ইতিহাস থেকে এখন আসি বর্তমানে। বগুড়া জেলা শহরের 13 কিলোমিটার উত্তরে স্মৃতিবিজড়িত প্রাচীন করতোয়া নদীর পশ্চিম তীরে অবস্থিত পুণ্ডনগরের বর্তমান নাম মহাস্থানগড়। মহাস্থানগড় প্রায় 2500 বছরের গৌরবোজ্জ্বল ইতিহাসের এক নীরব সাক্ষী। চীনা বিখ্যাত পর্যটক হিউয়েন সাং, যিনি 639 থেকে 45 সালে পুণ্যবর্ধন ভ্রমণ করেছিলেন, প্রখ্যাত ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ স্যার আলেকজান্ডার ক্যানিংহাম 1879 খ্রিস্টাব্দে মহাস্থানগড়ের ধ্বংসাবশেষকে হিউয়েন সাং বর্ণিত পুণ্ডনগর হিসেবে সঠিকভাবে শনাক্ত করেন। আমরা এখানে আসার সময় অনেক বৃষ্টি হয়েছিল, তাই ভিডিও নেওয়া একটু ঝামেলাই হচ্ছিল। এই জায়গার নাম জাহাজঘাট। চলুন সবকিছু ঘুরে দেখাই। দীর্ঘ সময়ব্যাপী ব্যাপক অনুসন্ধান ও খননের ফলে দুর্গনগরীর অভ্যন্তরে খ্রিস্টাব্দ 4র্থ শতক থেকে শুরু করে মুসলিম যুগ পর্যন্ত প্রায় নিরবিচ্ছিন্নভাবে বসতি নিদর্শন উন্মোচিত হয়েছে। 18টি স্তরে প্রাক মৌর্য, গুপ্ত, পাল ও মুসলিম যুগের কাঁচা পাকা ঘরবাড়ি, রাস্তা, নর্দমা, কূপ, মন্দির, মসজিদ, তোরণ, বুরুজ ইত্যাদি উন্মোচিত হয়েছে। এসব স্থাপত্যিক কাঠামো ছাড়াও আবিষ্কৃত হয়েছে তদানন্দিত নগর জীবনের বিভিন্ন অবস্থার সাংস্কৃতিক দ্রব্যাদি, যা পাওয়া গেছে তা গড়ের উত্তরে অবস্থিত জাদুঘরে সংরক্ষিত আছে। জাদুঘরের প্রবেশ মূল্য 20 টাকা। জাদুঘরটিতে রয়েছে প্রাচীন কিছু পোড়ামাটির ফলক, স্বর্ণ ও রূপ মুদ্রা, অস্ত্র, ধ্বংসাত্মক কিছু মূর্তি। প্রতিটি নিদর্শনের পাশে লেখা রয়েছে নিদর্শন সম্পর্কে কিছু তথ্য, যেমন মৌর্য যুগের টাপিযুক্ত শিলাখণ্ড, ছাপাকৃত রৌপ্যমুদ্রা, ছাঁচে ঢালা তাম্রমুদ্রা, ব্ল্যাক অ্যান্ড বেজ চেয়ার, বুলেটেড ওয়্যার, উত্তরাঞ্চলীয় কালো মসৃণ মৃৎপাত্র, শুঙ্গ বৈশিষ্ট্য মণ্ডি, পোড়ামাটির ফলক, পোড়ামাটির মূর্তি, জালের কাঠি এবং মাটির এবং ধাতব দ্রব্যাদি। প্রচুর সাধারণ মৃৎপাত্র এবং আরবি উৎকীর্ণ লিপি ফলক বিশেষ উল্লেখযোগ্য। জানা যায় এখানে আরও অনেক মূল্যবান প্রত্নতাত্ত্বিক সরঞ্জাম ছিল, কিন্তু তা সরিয়ে ঢাকা ও বিদেশে পাঠানো হয়। সেই নিদর্শনগুলো থাকলে দর্শনার্থীরা হয়তো আরও গুরুত্বপূর্ণ ইতিহাস জানতে পারত। এবার ফিরে আসি গোবিন্দভিটা। এই প্রত্নস্থলটি করতোয়া নদীর বাঁকে মহাস্থানগড় দুর্গনগরীর সন্নিকটেই উত্তর দিকে অবস্থিত। এটি সেই সময়ের মন্দির। রাজা পরশুরাম এই মন্দিরে পূজা করতেন। খননকালে এখান থেকে বিভিন্ন যুগের কিছু গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কৃত হয়েছে। করতোয়া মাহাত্ম্য গ্রন্থে এই মন্দিরটির কথা উল্লেখ রয়েছে। শিলাদেবীর ঘাট। এখানে রাজা পরশুরামের বোন শিলাদেবী তার সঙ্গীদের নিয়ে স্নান করত। পরশুরাম যুদ্ধে পরাজিত হওয়ার পর শিলাদেবী করতোয়া নদীর এই স্থানে জলে ডুবে আত্মাহুতি দেন। এরপর থেকে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা এই স্থানে প্রতি বছরই জ্যৈষ্ঠ মাসের শুক্লা দশমীতে এবং 12 বছর পর পর পৌষ নারায়ণীতে স্নানের উদ্দেশ্যে এই স্থানে যোগ দিয়ে থাকেন। পরশুরামের রাজপ্রাসাদ। ঐতিহাসিক মহাস্থানগড়ের সীমানা প্রাচীর বেষ্টনীর ভেতরে যেসব প্রাচীন সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়েছে তার মধ্যে অন্যতম হল এটি। স্থানীয়ভাবে এটি তথাকথিত হিন্দু নৃপতি পরশুরামের প্যালেস নামে পরিচিত। জিয়তকুণ্ড। পরশুরামের রাজপ্রাসাদের পাশেই রয়েছে জিয়তকুণ্ড। এই পণ্ডু সভ্যতার এক অলৌকিক কাহিনীতে মোড়া জিয়তকুণ্ড। ইতিহাসবিদদের মতে পানির অভাব দূর করার জন্য রাজা পরশুরাম কর্তৃক এই কূপটি নির্মিত হয় 1800 থেকে 1900 শতকের মাঝামাঝি সময়ে। কিন্তু এলাকার জনগণ এই কিংবদন্তীদের মতে এই কূপের পানিতে অলৌকিক ক্ষমতা ছিল, যা পান করলে মৃতরাও জীবিত হয়ে উঠত। যুদ্ধে রাজা তার মৃত সৈন্যদের এই পানি পান করিয়ে জীবিত করে তুলতেন। আবার অনেকেই বলে যুদ্ধে তার সৈন্যরা যখন মারা যেত তখন সেই সৈন্যদের এই কূপে ফেলে দেওয়া হতো এবং সেই সৈন্যরা এই কূপ থেকে জীবিত উঠে আসত। হজরত শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাইহির সাথে যুদ্ধের সময়
তিনি এই অলৌকিক ক্ষমতার কথা জেনে যান। পরে তিনি বাজ পাখির দ্বারা এক টুকরো গরুর মাংস কূপের পানিতে ফেলে দেওয়ার পর থেকে রাজা পরশুরাম তার কূপের অলৌকিক ক্ষমতার হারায়। সত্যতা প্রমাণ করার দিকে আমরা আর না যাই, আমরা দর্শনার্থী, তাই দর্শনেই তৃপ্ত মিটাই। মাজার শরীফ। মাজারের সাথে জড়িয়ে আছে এক বিজয়ের ইতিহাস। মাজারটি হজরত শাহ সুলতান বলকি রহমতুল্লাহ আলাইহ, যাকে মাহি সাওয়ার বলা হয়। মাহি সাওয়ার নাম হওয়ার কারণ হলো তিনি মহাস্থানে প্রবেশ করেছিলেন করতোয়ার মধ্য দিয়ে বিশাল এক মাছের পিঠে চড়ে। মহাস্থানে প্রবেশ করে তিনি ইসলামের দাওয়াত দিতে থাকেন। রাজা পরশুরামের অনেক সৈন্য সেনাপতি ও প্রজারা ইসলাম গ্রহণ করলেও রাজা পরশুরাম কখনো ইসলাম গ্রহণ করেননি। কথিত আছে হজরত মীর বোরহান নামক একজন মুসলমান এখানে বাস করতেন। পুত্র সন্তান মানত করে গরু কোরবানি দেওয়ার অপরাধে রাজা পরশুরাম তার বলির আদেশ দেন এবং তাকে সাহায্য করতেই মাহি সাওয়ারের আগমন ঘটে। তিনি মাহি সাওয়ারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। সম্মুখ যুদ্ধে তার মৃত্যু ঘটলে পরশুরাম অধ্যায়ের অবসান ঘটে। রাজা পরশুরামই ছিলেন পুণ্যনগরের শেষ রাজা। মাহি সাওয়ার এই মাজারের পাশের মসজিদে ইবাদত করতেন, তাই তার মৃত্যুর পর মসজিদের পাশেই তাকে দাফন করে মাজার নির্মিত হয়, যা সমতল ভূমি হতে প্রায় ৪৫ ফিট উঁচুতে। এখানে একটি আশ্চর্য নিদর্শন রয়েছে। মাজারের ভেতরে একটি বড়ই গাছ রয়েছে, যেটাতে কোনো কাঁটা নেই, যা দেখতে হলে অবশ্যই আপনাকে এই স্থানে আসতে হবে। সময়ের পরিক্রমায় ও ট্যুরিজম বিভাগের পদক্ষেপে প্রাচীন এই স্থানটিতে যুক্ত হয়েছে বর্তমানের কিছু অবকাঠামো, যা জায়গাটিকে অপরূপ সৌন্দর্যে বর্ধিত করেছে। সৌন্দর্য ও ইতিহাস দর্শনে একবার হলেও এই স্থানটিতে আসা অনেক বেশি জরুরি। এখানে আসলেই জানা যাবে বাংলার সেই গৌরবময় ইতিহাস। গৌরবে বুক চড়া হয়ে যাবে এইটা ভেবে যে বাংলাও একসময় শাসনের কেন্দ্রবিন্দু ছিল। ভিডিওতে উল্লেখিত প্রত্যেকটি স্থান খুবই কাছাকাছি, তাই আলাদাভাবে লোকেশন বলিনি। খুব অল্প খরচে সবগুলো জায়গায় একদিনে ভ্রমণ করা যায়। প্রত্যেক জায়গার প্রবেশ ফি 20 থেকে 30 টাকা। এখানে কিভাবে আসবেন সেটা গত ভিডিওতে বিস্তারিত জানানো হয়েছে। যারা ভিডিওটি দেখেননি দেখে নিতে পারেন। ভিডিওর তথ্যগুলো কেমন লাগলো কমেন্টে জানিয়ে যান। বেশি ভালো লেগে থাকলে শেয়ার করে দিতে পারেন। যারা ভিডিওটি দেখছেন, সামনে এরকম আরও তথ্যবহুল ভিডিও দেখতে চাইলে পেজটি লাইক ও ফলো করে রাখুন। যারা ইউটিউব থেকে দেখছেন, সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে অন্য কোনো স্থানের ভিডিও ডকুমেন্টারিতে। আল্লাহ হাফেজ।